প্রিয় দর্শক, তারেক রহমান দেশে যেতে পারবেন না, সেটা তিনি নিজেই স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এবং দেশে যাওয়া না যাওয়া সেটা ওনার ইচ্ছার উপর নির্ভর করে না। সেখানে একটি তৃতীয় শক্তি ওনাকে নিয়ন্ত্রণ করছে। প্রশ্ন হচ্ছে, সেই শক্তিটিকে যে নিয়ন্ত্রণ করছে ওনার দেশে যাওয়াকে, আমরা অনেকেই অনেকভাবে সমালোচনা করেছি। তারেক রহমান কেন 5 আগস্টের পরে দেশে যাননি? আসলে ওনার দেশে যাওয়াটা ওনার উপর নির্ভর করছে না, দলের উপর নির্ভর করছে না, তাহলে কার উপর নির্ভর করছে? সরকার এর সাথে সম্পর্কিত কিনা? সরকার যদিও স্পষ্ট করেছে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমান দেশে আসার ব্যাপারে, কিন্তু যেই শক্তিটা নিয়ন্ত্রণ করছে সেই শক্তিটা কি দেশের বাইরের শক্তি না দেশের ভেতরের শক্তি, এবং সেই শক্তি সম্পর্কে সরকার কতটুকু আছে, মানে সরকার কতটুকু জানে এবং সরকার জড়িত কিনা সেই শক্তির সাথে। এবং তারেক রহমানের দেশে আসা একটা আতঙ্ক। তারেক রহমান দেশে আসা মানে বিএনপি শক্তিশালী হওয়া এবং নির্বাচন অবধারিত। এই জিনিসটিকে আসলে ভয় পাচ্ছে কিনা সরকার, এবং সরকার আসলে নির্বাচন চায় কিনা, এই প্রশ্নটা বারবার উঠছে। নির্বাচনের মাত্র 3 মাস বাকি, কিন্তু এখন পর্যন্ত সবাই এতেই সন্দেহ করছে যে আসলে নির্বাচন হবে কিনা। ম্যাক্সিমাম যারা মানে খুবই সুশীল টাইপের, তারা কিন্তু অনেকেই বলছেন যে নির্বাচনটা হবে না। এক বাক্যে বলছে যে নির্বাচনটা হবে না। তাহলে কি হবে? তাহলে এই নির্বাচন না হওয়ার সাথেই কি তারেক রহমানের যোগ সাজস্য আছে? মানে নির্বাচন যারা চায় না নির্বাচন হোক, তারাই কি তারেক রহমানকে নিয়ন্ত্রণ করছে? এবং তারা আসলে কারা? এবং তারা নিশ্চয়ই দেশের বাইরে থেকে বা দেশে থেকে মানে এইভাবে একটা চক্র এটা নিয়ন্ত্রণ করছে। এটা একমাত্র তারেক রহমান জানেন এবং তারেক রহমানের পরিবার জানেন। অন্যদের জানা আসলে সম্ভব না, এবং হয়তোবা দলের অনেকেই জানেন, হয়তোবা সরকারও জানেন। তাহলে কি সরকার নিয়ন্ত্রণ করছে? সরকার মুখে যাই বলুক না কেন, মানে সরকার তারেক রহমান আসুক সেটা সরকারও চায় না, বা সরকার সেই ব্যবস্থাটা, সেই শক্তির কথাটা জেনেও সরকার সেটার সমস্যার সমাধান করেনি। এবং তারেক রহমান আসলে বাংলাদেশের জন্য, মানে তারেক রহমান নির্বাচনের জন্য একটা আতঙ্ক, এবং তারেক রহমান আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। এবং অনেকেই চাচ্ছেন যে তারেক রহমান দেশে গিয়ে দাঁড়াক, এবং তারেক রহমান যেদিন বাংলাদেশে যাবেন সেদিন লক্ষ কোটি মানুষ সেখানে সমবেত হবে, এটা একেবারে অবধারিত। তাহলে কারা চাচ্ছে তারেক রহমান না যাক? এবং তারেক রহমান না যাক সেটা বলাতেও ওনার সীমাবদ্ধতা আছে, তিনি সেটাও বলতে পারছেন না। আমরা আসলে মানে খুবই চিন্তিত, বিএনপির জন্য চিন্তিত, দেশের জন্য চিন্তিত। বিএনপির মতো একটি বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এই কথা বলেন, তাহলে আসলেই চিন্তার বিষয় যে কারা বাংলাদেশের মানে এই বড় দলের বড় নেতাকে নিয়ন্ত্রণ করছে, এবং সেই শক্তিটা রাজনৈতিক অঙ্গনে কতটা শক্তিশালী এবং কতটা শক্তিশালীভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছে। এবং মানে বাংলাদেশের যে অন্য দলগুলো আছে তাদের নেতৃত্বকেও কতটুকু নিয়ন্ত্রণ করছে সেটা এখন দেখার বিষয়, এবং বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলছে। এবং এই যে একটা শক্তি, এই শক্তি একদিন না একদিন সামনে আসবে, এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা বার্তা তারেক রহমান বাংলাদেশের জন্য দিয়েছে, তার দলের জন্য দিয়েছে। এবং ওনার আসলে জীবনের সংখ্যা, আমরা যে যতই কিছু বলি না কেন, মানে এটা সত্যি আল্লাহর কাছে ফরিয়া, আল্লাহর কাছে বলার কিছু নাই। শুধু তার দীর্ঘ জীবনটা যাতে থাকুক, শারীরিকভাবে অসুস্থ থাকুক, আল্লাহ তার স্মৃতিশক্তি দিচ্ছে, তার মনোবল দিচ্ছে, দেশপ্রেম দিচ্ছে। এই তিনটা দেশের জন্য এই ক্রান্তিকালে খুব বেশি প্রয়োজন। এই প্রয়োজনটুকু দেশের মানুষের জন্য, দেশের জন্য আল্লাহ যাতে বাঁচায় রাখে, এটাই দেশবাসীর দোয়া করার অনুরোধ করবে সবাইকে। সবাই অন্তরস্থল থেকে দোয়া করছেন জানি। তারপর আবারও বলবো যে জীবনে যদি কোনো পুণ্য থাকে, পুণ্যের উপর দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে খালেদা জিয়ার প্রাণ ভিক্ষা চাই আমি। আজকে দেশ জাতি গভীর উদ্বেগ, ভারাক্রান্ত একটি পরিস্থিতির উদ্ভব হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অসুস্থতা নিয়ে। আজকে পা থেকে মাথা পর্যন্ত যদি খালেদা জিয়ার বিশ্লেষণ করি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে গণতন্ত্রের লড়াইয়ের জন্য স্যাক্রিফাইস করা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় যে কাতরাচ্ছে, রোগের যন্ত্রণায় যে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু এই কষ্টটা দেশের জন্য স্যাক্রিফাইস করার কারণেই কিন্তু এই পরিস্থিতি। 1/11 ওনাকে বিদেশে চলে যেতে বলেছিল মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। তখন যদি দেশের সাথে দেশের মানুষকে ফেলে রেখে উনি চলে যেতেন, হয়তো এই অসুখটা তাকে পেত না।
এবং চিকিৎসার অভাবে, ঠিক যেই টাইমে চিকিৎসার দরকার ছিল প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে আজকে তার জীবনটা কি বিষাক্ত, কি যন্ত্রণাদায়ক কষ্ট তাকে উপলব্ধি করতে হচ্ছে, এটা দেশের প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করছে। বেগম খালেদা জিয়ার এই রোগ জেলখানাতে সরকারের কাস্টডিতে থাকা অবস্থায় তাদের খানা পিনার ভিতরেই পয়জন দিয়ে তাকে এই অসুস্থতা করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, তারা যে এই অসুখটা পয়জনিং এর মাধ্যমে তৈরি করেছে, যার কারণে তারা চিকিৎসাও কিন্তু করতে দেয়নি এবং তারা আটকে রেখে দিয়েছে, যেখানে মৌলিক অধিকার চিকিৎসা করা দেশের মানুষের, সেই অধিকারটাও কিন্তু খর্ব করে ফেলেছে। তো আজকে আমরা বিএনপি করি, বেগম খালেদা জিয়া আল্লাহ না করুক কিছু হলে বিএনপি যে একজন অভিভাবক হারাবে তা কিন্তু না, রাষ্ট্রেও একটা অভিভাবক হারাবে। রাষ্ট্রের যে কোনো ক্রান্তিকালে একটা সত্য, নিরপেক্ষ, নির্ভীক, সাহসী সিদ্ধান্ত পরামর্শ করার জন্য যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো সংগঠন তার শরণাপন্ন হলে সে কিন্তু সেই সাহসিক, সেই নির্ভীকতা, সেই দেশপ্রেমিকের পরিচয় যুগের পর যুগ তিনি রেখেছেন। আজকে আমার হাদির একটা কথা মনে খুব কষ্ট লাগছে, যে হাদির জীবনে খুব শখ ছিল যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, হাদির মাথায় হাত দিয়ে দোয়া করবে। আজকে আব্দুল্লাহ হাসনাতের কথা শুনে আমি খুবই কষ্ট পাই যে বেগম খালেদা জিয়া তার এই অসুস্থতার জন্য যে সরকার দায়ী, তার ফাঁসিটা দেখে যদি উনি যেতে পারতেন, এটা সত্যি আল্লাহর কাছে ফরিয়াদ। আল্লাহর কাছে বলার কিছু নাই, শুধু তার দীর্ঘ জীবনটা যাতে থাকুক, শারীরিকভাবে অসুস্থ থাকুক, আল্লাহ তার স্মৃতিশক্তি দিচ্ছে, তার মনোবল দিচ্ছে, দেশপ্রেম দিচ্ছে। এই তিনটা দেশের জন্য এই ক্রান্তিকালে খুব বেশি প্রয়োজন। এই প্রয়োজনটুকু দেশের মানুষের জন্য, দেশের জন্য আল্লাহ যাতে বাঁচায় রাখে, এটাই দেশবাসীর দোয়া করার অনুরোধ করবে সবাইকে। সবাই অন্তরস্থল থেকে দোয়া করছেন জানি। তারপর আবারও বলবো যে জীবনে যদি কোনো পুণ্য থাকে, পুণ্যের উপর দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে খালেদা জিয়া প্রাণ ভিক্ষা চাই আমি। বললো যে আপনাদেরকে কি গত 3 দিনে আলগী ইউনিয়নের কাউকে কেউ হয়রানি হয়েছে? আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি যে আলগী যারা মিথ্যা মামলা দিয়ে যাদেরকে হয়রানি করা হচ্ছে, তারা যেন নিশ্চিন্তে তাদের পরিবারের সাথে বাড়িতে থাকতে পারে, তাদেরকে যেন হয়রানি করা না হয়, এটা কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি। সুতরাং ইনশাল্লাহ হয়তো আর হয়রানি হবে না। যদি হয় আমাকে অবশ্যই বলবেন, আমি অবশ্যই প্রশাসনের সাথে আবার কথা বলবো। এবং যারা জেলে আছে